আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, নতুন দিল্লিতে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটের পঞ্চম দিনে আজ লিডার্স ডিক্লারেশন গৃহীত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সন্ধ্যায় ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটে যোগদানকারী সিইওদের সঙ্গে গোলটেবিল বৈঠক করেছেন। নির্বাচন কমিশন 22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এসআইআর প্রস্তুতির কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ অসমের কাছাড়ে ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা করবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা ত্রাণ প্যাকেজের জন্য বোর্ড অফ পিসের প্রথম বৈঠকে 700 কোটি মার্কিন ডলারের বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। 11 বছর পর কর্ণাটক রঞ্জি ট্রফি ক্রিকেটের ফাইনালে উঠেছে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়া ওমানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটের পঞ্চম দিনে আজ লিডার্স ডিক্লারেশন গৃহীত হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে এআই পরিচালনা ও সহযোগিতার জন্য যৌথ অঙ্গীকার এবং একটি অভিন্ন রোডম্যাপ তুলে ধরা হবে। এই উপলক্ষে উচ্চ পর্যায়ের জিপি এআই কাউন্সিল মিটিংও হবে। সদস্য দেশগুলি দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক এআই সহযোগিতা জোরদার করার বিষয়ে পর্যালোচনা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করে বিশ্ব নেতাদের স্বাগত জানান। সম্মেলনে অংশ নিচ্ছে এআই ক্ষেত্রের 500 বেশি নেতৃত্ব, শতাধিক প্রতিষ্ঠাতা ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, 150 জন শিক্ষাবিদ ও গবেষক এবং প্রায় 400 জন প্রযুক্তি কর্মকর্তা। প্রদর্শক, উদ্ভাবক ও দর্শকদের বিপুল সাড়া পাওয়ায় ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট এক্সপো আগামীকাল পর্যন্ত খোলা থাকবে। এদিকে প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটে যোগদানকারী মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে গোলটেবিল বৈঠক করেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, এআই প্রযুক্তি ও উদ্ভাবনের বিভিন্ন অংশীদার সিইও রাউন্ড টেবিল বৈঠকে যোগ দেন। প্রধানমন্ত্রী বলেন, দায়বদ্ধতার সঙ্গে এআই এর ব্যবহার, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা এবং বৃদ্ধির নতুন সুযোগ উন্মোচনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এআইকে অন্তর্ভুক্তি এবং ক্ষমতায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। ভারত মণ্ডপমে গতকাল ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটে তিনি বলেন, ভারত শুধু নতুন প্রযুক্তি তৈরি করে না, বরং তা দ্রুত গ্রহণও করে। ये समिट जिस भारत में हो रही है वो भारत 1/6 ऑफ ह्यूमैनिटी को रिप्रेजेंट करता है। भारत दुनिया की सबसे बड़ी युवा आबादी का देश है, सबसे बड़े टेक टैलेंट पूल का केंद्र है, सबसे बड़े टेक एनेबल इकोसिस्टम का उदाहरण है। भारत नई टेक्नोलॉजी बनाता भी है और उसे अभूतपूर्व तेजी से अपनाता भी है। इस समिट का भारत में होना भारत के साथ ही पूरे ग्लोबल साउथ के लिए गर्व का विषय है। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গতকাল নতুন দিল্লিতে ওপেন এআই এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ছিলেন ওপেন এআই ফর কান্ট্রিজের প্রধান জর্জ ওসবার্ন, ওপেন এআই এর চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার ক্রিস লেহেন এবং ভারতের স্ট্র্যাটেজি ও গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রধান প্রজ্ঞা মিশ্র। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ভারত ও ফ্রান্স রাফাল যুদ্ধ বিমান নিয়ে সহযোগিতা আরও বৃদ্ধি করতে আগ্রহী। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, ভারত 114টি নতুন রাফাল জেট কেনার আগ্রহ প্রকাশ করেছে এবং সেগুলি যৌথভাবে উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এই নতুন উদ্যোগে মেক ইন ইন্ডিয়া হবে মূল ভিত্তি। তিনি আরও উল্লেখ করেন, ভারত ও ফ্রান্সের মধ্যে বিশেষ আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে, যা উভয় দেশের জন্যই ফলপ্রসূ হবে। On Rafale, what we want to do is to expand. So India confirmed a few days ago its willingness to indeed command a new bunch of Rafale, 114, and to co-produce. So the Make in India will be core in this new command. On top of that, what we want to do is to improve the cooperation in maintenance capacities in terms of diversification of approach and to be much more, I would say, in a sort of mutual agreement cooperation.
নির্বাচন কমিশন 22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির প্রক্রিয়া এসআইআর এর প্রস্তুতির কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর এপ্রিল মাস থেকে এই এসআইআর এর কাজ শুরু হওয়ার কথা। তার আগে এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের প্রাথমিক প্রস্তুতির কাজ সম্পূর্ণ করতে বলা হয়েছে। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, লাদাখ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, দিল্লি, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা ও উত্তরাখণ্ড। উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলেছে। কেরালায় এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল প্রকাশিত হবে। তার আগে আজ সকালে তিরুবনন্তপুরমে মুখ্য নির্বাচনী আধিকারিক এক সর্বদলীয় বৈঠক করবেন। এদিকে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 28শে ফেব্রুয়ারির পর আরও পিছিয়ে যেতে পারে। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে, ওই দিন তালিকা প্রকাশের কথা থাকলেও বিপুল সংখ্যক ভোটারের নথিপত্র যাচাই এখনও বকেয়া থাকার কারণেই তালিকা প্রকাশের দিন পিছিয়ে যেতে পারে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, সম্পূর্ণ নির্ভুল ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করাই নির্বাচন কমিশনের একমাত্র লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 22শে ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ অসমের কাছাড়ে ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা করবেন। দুদিনের সফরে তিনি আজই অসম যাচ্ছেন। সেখানে তার এক গুচ্ছ কর্মসূচি রয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, কেন্দ্রের আর্থিক সহায়তায় গৃহীত ওই ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচির লক্ষ্য হল বিকশিত ভারত 2047-এর লক্ষ্য সামনে রেখে সীমান্তবর্তী গ্রামগুলিতে আধুনিক সড়ক, টেলিযোগাযোগ ব্যবস্থা এবং উন্নত জীবনযাত্রার সুযোগ তৈরি করে তাদের আত্মনির্ভর করে তোলা। 6,800 কোটি টাকা ব্যয়ে 2028-29 আর্থিক বছরে এই প্রকল্প রূপায়িত হবে। দেশের 15টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রকল্প রূপায়ণের উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্দেশ্য হল সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা বৃদ্ধি এবং সীমান্ত পারের সন্ত্রাসবাদ মোকাবিলা। স্বরাষ্ট্রমন্ত্রী ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটিগোড়া এলাকায় বিএসএফ এর নাতানপুর সীমান্ত চৌকিও পরিদর্শন করবেন। সেখানে তিনি অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ রুখতে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন। এরপর তিনি শিলচরে বরাক উপত্যকায় দলের নির্বাচনী প্রচার অভিযানের সূচনা করবেন। সেখান থেকে শ্রী শাহ যাবেন আগরতলায় যৌথ আঞ্চলিক সরকারি ভাষা সম্মেলনের তিনি উদ্বোধন করবেন। ত্রিপুরায় এই ধরনের প্রথম সম্মেলনে পশ্চিমবঙ্গ, ওড়িশা, অসম, উত্তরপ্রদেশ সহ প্রায় 20টি রাজ্যের প্রতিনিধিরা অংশ নেবেন। আগরতলা থেকে শ্রী শাহ আবার অসমে ফিরবেন। গুয়াহাটিতে তিনি আগামীকাল সারু সাজাই স্টেডিয়ামে সিআরপিএফ এর 87তম প্রতিষ্ঠা দিবসের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন। অন্ধ্রপ্রদেশ ও মিজোরামের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রীমতী মুর্মু বলেন, দুই রাজ্যই প্রকৃতির নিখাত সৌন্দর্যে পরিপূর্ণ এবং সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ। তামিলনাড়ুর কোয়েম্বাটুর বিমানবন্দরে আজ উড়ান যাত্রী ক্যাফে সহ একগুচ্ছ নতুন সুবিধের সূচনা হচ্ছে। উদ্বোধন করবেন অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু, প্রতিমন্ত্রী মুরলীধর মোহল এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান। মহারাষ্ট্রের বারামতিতে গত মাসে দুর্ঘটনাগ্রস্ত লিয়ার জেট বিমানের ককপিট ভয়েস রেকর্ডার তীব্র তাপের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। হানিওয়েল নির্মিত এই যন্ত্রের জন্য প্রস্তুতকারক দেশের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা চাওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত করছে বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো AAIB। আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল সংস্থার নিয়ম অনুযায়ী দুর্ঘটনার 30 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট প্রকাশ এবং পরবর্তীতে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করতে হবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পৌরোহিত্যে ওয়াশিংটন ডিসিতে বোর্ড অফ পিসের প্রথম বৈঠক শেষ হয়েছে। বৈঠকে মার্কিন রাষ্ট্রপতি ঘোষণা করেছেন, গাজা ত্রাণ প্যাকেজের জন্য সদস্য দেশগুলি থেকে 700 কোটি মার্কিন ডলারের বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। সর্বসম্মতভাবে এই প্রস্তাবে ছাড়পত্র দেওয়া হয়েছে বলেও ট্রাম্প জানিয়েছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেভ আমেরিকা অ্যাক্ট নামে একটি নতুন আইন প্রস্তাব করেছে। এর আওতায় নাগরিকদের ভোটদানের জন্য বাধ্যতামূলকভাবে ভোটার আইডি কার্ড এবং নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে।
ভেনিজুয়েলার আইনসভা গতকাল একটি অ্যামনেস্টি বিল অনুমোদন করায় বহু রাজনীতিবিদ, কর্মী, আইনজীবী এবং অন্য বন্দীদের মুক্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশটিতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বন্দী থাকার বিষয়টি অস্বীকার করে আসছিল। রঞ্জি ট্রফি ক্রিকেটে দীর্ঘ 11 বছর পর কর্ণাটক ফাইনালে উঠল। দ্বিতীয় সেমিফাইনালে গতকাল লখনৌয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে কর্ণাটক ও উত্তরাখণ্ডের মধ্যে ম্যাচ ড্র হয়। প্রথম ইনিংসে বড় ব্যবধানে এগিয়ে থাকায় ফাইনালে পৌঁছল কর্ণাটক। আগামী 24শে ফেব্রুয়ারি শুরু রঞ্জি ট্রফির ফাইনাল। টি-20 ক্রিকেট বিশ্বকাপে আজ শ্রীলঙ্কার পাল্লেকেলে গ্রুপ বির শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ওমানের মুখোমুখি হবে। এরই মধ্যে সুপার 8-এর 8 দল নির্ধারিত হয়েছে। খবর আপাতত এ পর্যন্তই।